যারা বারবার এনটিএ নেট পরীক্ষা দিতে দিতে ক্লান্ত বা যারা বারবার পরীক্ষা দিচ্ছ কিন্তু খুব সামান্য নাম্বারের জন্য প্রতিবার হাতছাড়া হয়ে যাচ্ছে তোমার নেট বা তোমার জেআরএফ, যাদের মূলত টার্গেট একটা জেআরএফ, আজকের সেশনটা তাদের জন্যে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত। আমরা মূলত এই ওয়েবিনারটাকে টোটাল 3 দিন ধরে করব। প্রথম দিন শুধুমাত্র যারা জেআরএফকে টার্গেট করছে তাদের জন্যে, দ্বিতীয় দিন অর্থাৎ আর একদিন পর পরশু দিন আসবো যারা শুধুমাত্র নেট বা সেটকে টার্গেট করছে তাদের জন্যে, এবং তারও একদিন পর আমরা আবারও আসবো তৃতীয় ওয়েবিনারটি নিয়ে, যেটা মূলত যারা প্রথম শুরু করছো কিভাবে এগোতে হবে বুঝতে পারছো না তাদের জন্যে। সো আর দেরি না করে শুরু করা যাক। লক্ষ্য একটাই, জেআরএফ, একটাই টার্গেট, আমার চাই জেআরএফ। যার যার টার্গেট শুধুমাত্র জেআরএফ তারা কমেন্টে একবার করে লেখো, একটাই টার্গেট, আমার চাই জেআরএফ জেআরএফ জেআরএফ। সবার প্রথমে আজকের এই পার্টিকুলার ওয়েবিনারটাকে আমি কতগুলো অংশে ভাগ করব। প্রথমে যদি বলি জেআরএফ কেন হচ্ছে না, সবাই একটা কথাই বলে, আরও পড়তে হবে, প্রশ্ন কঠিন হয়ে যাচ্ছে, আরও ইনডেপথ অ্যানালিসিস করতে হবে, আরও বেশি বেশি করে পড়তে হবে। হ্যাঁ, খানিকটা অংশে ঠিক, তবে পুরোটা ঠিক নয়। ঠিক কিভাবে পড়তে হবে, রুটিন কী হবে, স্মার্ট স্ট্র্যাটেজি কী হবে, সেগুলো যেমন বলবো, পাশাপাশি বলবো সাকসেস টিপস, ঠিক কোন কোন জিনিসগুলো প্রতিনিয়ত তোমাকে মাথায় রাখতে হবে। একজন জেআরএফ স্কলার বা জেআরএফ প্রাপক ছাত্র বা ছাত্রীর মাইন্ডসেট ঠিক কেমন হয়, বহু বছর ধরে বহু ছাত্রছাত্রীর সাফল্যের সঙ্গী বিএসএসিআই, সমগ্র বিএসএসিআই টিম এবং আমি। তো সেই সমস্ত অভিজ্ঞতা থেকে আজকে তোমাদের সামনে শেয়ার করব কিভাবে তুমি তোমার স্বপ্নের সেই জেআরএফটা পেতে পারো, এবং সেটা উইদিন 6 মান্থের মধ্যে। তো সবার প্রথমে আমি এই সেশনটার যে ভাগগুলো বলছিলাম, একেবারে মেন যে জায়গা কি পড়তে হবে সেটা যাওয়ার আগে ভাগ করে নেব কতগুলো অভিজ্ঞতা। আমি দেখেছি যে যারা যারা নেট পেয়ে বসে আছে তারা বেশ কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফলে নেট পাওয়ার পর, নেট পেলেও তারপরেই বেশ কিছু ভুল সিদ্ধান্ত তার ওই জেআরএফের টার্গেটটাকে নষ্ট করে দেয়। সেটা কিভাবে বলবো একদম প্রাথমিক পর্যায়ে। নেক্সট ভিডিওটা আর একটু এগিয়ে গেলে আমি আলোচনা করব। তোমরা যারা নেট পেয়ে বসে আছো তারা এই জেআরএফ পাওয়ার সময় বেশ কিছু ভ্রান্ত ধারণা বা মিথ নিজের মনের মধ্যে পুষে রাখো, যে ভ্রান্ত ধারণাগুলো তোমাকে তোমার ওই জেআরএফ পাওয়ার লক্ষ্য থেকে সঠিকভাবে পৌঁছে দিতে পারে না এবং তীরে এসে প্রতিবার তরিটাকে ডুবিয়ে দেয়। সো প্রথম পয়েন্ট আলোচনা করব, ভুল সিদ্ধান্ত যেগুলো তোমরা নিয়ে থাকো সেগুলো নেওয়া যাবে না, সেগুলো কিভাবে নাও সেগুলো নিয়ে আলোচনা করব। দ্বিতীয়, ভ্রান্ত ধারণা বা মিথ যেগুলো তোমরা মনের মধ্যে ঘুরে বেড়ায় চিন্তা ভাবনার মধ্যে, সেগুলোকে দূরে সরিয়ে রাখতে হবে। 3 নম্বর, মাইন্ডসেট, যে কথাটা বলছিলাম যে একজন জেআরএফ স্কলারের মাইন্ডসেট পড়াশুনোর ক্ষেত্রে প্রস্তুতির সময় ঠিক কেমন হওয়া উচিত সেটা নিয়ে কথা বলবো, এবং তারপর কথা বলবো আগামী 6 মাস ঠিক কিভাবে পড়লে তোমার জেআরএফ অবশ্যই আসবে, এবং তোমাকে আগামী 6 মাস ঠিক কি করতে হবে। একদম শেষে বলবো সাকসেস টিপস, কোন কোন পয়েন্টগুলো প্রতিদিন প্রতিনিয়ত তোমার মাথায় বসিয়ে রাখতে হবে, এবং সব শেষে আসবে স্মার্ট স্ট্র্যাটেজি, স্টাডি প্ল্যান ও ডেলি রুটিন। সো আশা করি এই ভিডিওটা একটু লেন্দি হবে, এটা বুঝতে পারছো। প্রথমেই বলে রাখি, কোনো চমক ধমক বা ইউটিউবে ভিউ বাড়ানোর জন্যে আজকের আমার এই সেশনটি নয়। আজকের সেশনটি মূলত সাকসেস বাড়ানোর জন্যে, সাফল্য বাড়ানোর জন্যে। তাই যারা প্রতিনিয়ত চেষ্টা করে ব্যর্থ হয়ে বারবার হতাশার অন্ধকারে ডুবে যাচ্ছ, তারা বসো আজকের এই ভিডিওটা দেখতে। এক্ষুনি যদি খাতা পেন নিয়ে না বসে থাকো
ভিডিওটাকে পজ করো এবং খাতা পেন সঙ্গে নিয়ে বসো। অবশ্যই হেডফোন ব্যবহার করো। বারবার বলছি, এই ভিডিওটা তোমার আগামী 6 মাসের স্টাডি প্ল্যান চেঞ্জ করে দেবে, তোমার ভ্রান্ত ধারণাগুলোকে দূর করে দেবে। সো আর দেরি করবো না, ঢুকছি মেন সেশনে। আশা করি প্রত্যেকের সামনে খাতা পেন রেডি এবং প্রত্যেকে এই ওয়েবিনারটাকে খুব ভালো করে নোট নেবে এবং সেটাকে আগামী 6 মাস প্রয়োগ করবে যাতে জুন মাসের জেআরএফটা তোমার হয়। সো একটাই টার্গেট, লক্ষ্য জেআরএফ। একটাই টার্গেট, লক্ষ্য জেআরএফ। একটাই টার্গেট, লক্ষ্য জেআরএফ যদি তোমার হয়ে থাকে তাহলে এক্ষুনি কমেন্ট করো, একটা লাইক করে দাও এই ভিডিওটাতে, যাতে আমিও বুঝতে পারি কারা এই আমার মতো ঠিক আজকে যাদের জন্য সেশনটা, তোমরা ঠিক কতজন উপস্থিত আছো আজকের সেশনে। আমি দেখতে চাই প্রত্যেকে নিজের নাম লেখো এবং লেখো একটাই টার্গেট, আমার চাই জেআরএফ। সো একদম প্রথম থেকে শুরু করা যাক। প্রথমে যে কথাটা বললাম যে ভুল সিদ্ধান্তগুলোকে শুধরে নিতে হবে। ঠিক কি ভুল সিদ্ধান্ত একটা স্টুডেন্ট নেট পাওয়ার পরে নেয়? একটা স্টুডেন্ট খুব ভালো করে, তোমরা যারা নেট পাস করে বসে আছো, একটু সিনারিওটা বোঝার চেষ্টা করো। নেট পাওয়ার আগের তুমি আর নেট পাওয়ার পরের তুমি, দুটোর মধ্যে কিছুটা হলেও পার্থক্য আছে সামাজিক দৃষ্টি থেকে। আগে তুমি যখন নেট পাওনি, তোমার প্রতি অনেকের ধারণা ছিল যে তোমার দ্বারা কিছু হবে না, তোমার সঙ্গে উপজে পড়ে অনেকেই কথা বলতে আসতো না, পেছনে বলতো ও বৃথা চেষ্টা করছে, নেট পাওয়া এত সহজ নয় ইত্যাদি প্রভৃতি অনেক ডিমোটিভেট কথাবার্তা শুনতে পেতে। কিন্তু যখনই তুমি নেট পেয়ে যাবে, নেটে সাকসেসফুল হয়ে গেলে দেখবে শুভাকাঙ্ক্ষীর সংখ্যাটা হট করে বেড়ে যাবে, অভিনন্দন জানানোর মানুষ হট করে বেড়ে যাবে। যারা জীবনে কোনোদিন ভাবিনি তুমি নেট পাবে, তারাও তোমার পিঠ চাপড়ে এসে বলবে আমি জানতাম তুমি পারবে। যে অধ্যাপক অধ্যাপিকা তোমার কথা শুনতোই না, সেও সামনে দেখা হলে বাবা নেটটা পেয়েছো, খুব ভালো খুব ভালো, আমি জানতাম তুমি পারবে, আমার বিশ্বাস ছিল তোমার ওপরে, তুমি পারবে। সব অপরিচিত মুখগুলো কোথায় যেন বড্ড আপন হয়ে যায় এবং সেই আপন হওয়ার পর তারা নানা রকম ওপিনিয়ন তোমার সঙ্গে শেয়ার করে। কি কি ওপিনিয়ন শেয়ার করে? হ্যাঁ, অবশ্যই সেটা তোমার ভালোর জন্যে তাদের দৃষ্টিতে, ঠিক আছে। কি কি ওপিনিয়ন তোমার সঙ্গে শেয়ার করে? না বাবা নেটটা পেয়েছো, এবার কিন্তু পিএইচডির জন্য তোমাকে লেগে পড়তে হবে, এখন থেকে রিসার্চ প্রপোজাল লেখো, নিয়মিত লাইব্রেরিতে আসো, কোনো একটা বিষয়ের গভীর অধ্যয়ন করো, কারণ মনে রেখো তুমি নেটটা পেয়েছো, তোমাকে কিন্তু একজন ভালো গবেষক হয়ে উঠতে হবে। হ্যাঁ, অবশ্যই ঠিক কথা। এবং তুমি তাদের সেই অধ্যাপক অধ্যাপিকা বা তোমার শুভাকাঙ্ক্ষী, তোমার মানুষজন, আত্মীয় পরিচিতদের কথা শুনে তুমি ওই নেট পাওয়ার আনন্দেই মত্ত থাকো আর নিজের সাবজেক্টের আরও গভীর থেকে গভীরতর অধ্যয়ন করতে থাকো, কারণ তোমার টার্গেট হয়ে যায় রিসার্চ। তুমি জেআরএফের টার্গেট থেকে কিন্তু একটু হলেও বিচ্যুত হয়ে যাও। এটা প্রথম তোমাদের একটা ভুল। সেকেন্ড থিং যেটা কি, তুমি যে নেট পেয়ে যাবে, অনেকে বলবে এবার রিসার্চ পেপার লিখতে শেখো, পেপার প্রেজেন্ট করো, পেপার পাবলিশ করো, আমার এই জার্নালের সঙ্গে জানা আছে, আমার ওটার সঙ্গে জানা আছে, ওখানে লেখা পাঠাও। আরে 10 জায়গায় লেখা পাঠাও, তারপর তো 3 জায়গায় সিলেক্ট হবে, তবে তো 2 জায়গা থেকে প্রকাশিত হবে। তো আলটিমেটলি নেট পাওয়ার পর তোমার লক্ষ্যটা আর এক থাকে না, জেআরএফ থাকে না, লক্ষ্যটা অনেক দিকে হয়ে যায়। কি কি না, আমাকে রিসার্চ করতে হবে, পিএইচডি পেতে হবে, পিএইচডি প্রপোজাল লিখতে হবে, সিনোপসিস লিখতে হবে, আমাকে পেপার প্রেজেন্টেশন করতে হবে, পেপার প্রেজেন্টেশন পাবলিশ করতে হবে, নানা রকম চিন্তা। আমাদের লক্ষ্যটা স্থির থাকে না, চারিদিকে চলে যায়, কি করবে কি করবে না বুঝতে পারো না। আরও একদল মানুষ থাকে, আরে এবার তো পিএইচডি করতে হবে, তাহলে নিয়মিত একটু ইউনিভার্সিটিতে যেও, স্যারদের সঙ্গে একটু হাত রাখতে হবে, স্যারদের পেছনে ঘুরতে হবে, স্যারদেরকে একটু পেছনে পেছনে বলতে হবে, যাতে স্যার তোমাকে চিনতে পারে, রেকগনাইজ করতে পারে, যাতে ওই স্যারের আন্ডারে তুমি পিএইচডিটা করতে পারো, স্যারের অনুষ্ঠানগুলোতে যেতে হবে। আরে বাবা, তুমি তেল লাগাবে না, নিজের কেরিয়ার তৈরি করবে। কারা কারা এই ধরনের এই মিথগুলোর মধ্যে পড়ে আছো?
এই ভুল পথগুলোতে চালিত হচ্ছ? একটু কমেন্ট করে জানাও তো। আমি জানি এই খাঁটি সত্যি কথা শুনতে অনেকের কানে লাগবে, কিন্তু এটাই বাস্তব। প্রত্যেকটা নেট পাস করা কিন্তু জেআরএফ পাওয়ার সামর্থ্য আছে এরকম ছাত্রছাত্রী এই ভুল পথে চলছে, এই সিদ্ধান্তগুলো নিচ্ছে, ফলত জেআরএফটা ফোকাস হচ্ছে না, আদার্স কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে। জেআরএফটা ফোকাস হচ্ছে কখন? ফর্ম ফিল আপের পরবর্তী 10 দিন আমাকে জেআরএফটা পেতে হবে, অ্যাডমিট কার্ড বেরোনোর পর আমাকে জেআরএফটা পেতে হবে, আর পরীক্ষা দিয়ে এসে বলছে না এবারেও হলো না। তাই সবার আগে এই ভুল সিদ্ধান্তগুলোকে শুধরে নিতে হবে। একজন ছাত্র বা ছাত্রী যখন নেট পেয়ে গেল, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তারপর 6টা মাস কোনো দিকে না তাকিয়ে তুমি যদি শুধুমাত্র জিআরএফকে টার্গেট করো এবং একটা স্মার্ট স্ট্র্যাটেজি, একটা অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচে তুমি যদি পড়তে পারো, একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচে তুমি যদি এগোতে পারো, তোমার জিআরএফ ওই 6 মাসের মাথাতেই হবে, এটা আমি নিশ্চিত করছি। কিন্তু প্রবলেমটা কোথায়? পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর আমাদের সেলিব্রেশনে 1 মাস চলে যায়, তারপরে হাজারো শুভাকাঙ্ক্ষীর মধ্যে দিয়ে কোন পথটা বেছে নেব, কোনটা ঠিক কোনটা ভুল, এর মধ্যে একটা ঘোরের মধ্যে আমরা থাকি। সেই ঘোর কেটে যখন অ্যাডমিট কার্ড বেরিয়ে যায় পরবর্তী জুনের জন্যে, তখন হাতে আর সময় থাকে না। তাই সবার আগে এই ভুল সিদ্ধান্তগুলো থেকে বেরিয়ে আসতে হবে। দ্বিতীয়ত, এবার সেকেন্ড জায়গাটা আলোচনা করি। সেটা কি? নেট পাওয়ার পর আমাদের ভেতরে, মানে যারা নেট পাচ্ছে তাদের সাথে কথা বলে অন্তত বুঝেছি, বেশ কিছু ভ্রান্ত ধারণা তাদের মধ্যে জন্মায় বা তৈরি হয়, যে জায়গাগুলো থেকে বেরিয়ে আসা খুব প্রয়োজন। না হলে জিআরএফ পাওয়ার স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে, স্বপ্ন বাস্তব রূপ পাবে না। দেখো, আগের সিদ্ধান্তগুলো হ্যাঁ কেউ আমাকে বলতো, সেই জন্য আমাকে যেতে হয়েছে, কিন্তু নিজের ভেতরে কি কি মিথ বা ভ্রান্ত ধারণা তৈরি হয়। প্রথমত, এবারে তো খুব সামান্যর জন্যে আমার জেআরএফটা হলো না, ওই 4টে প্রশ্ন, তো নেক্সট বার আমি যদি আরেকটু খাটি আমার নেটটা হয়ে যাবে। খানিকটা অর্থে ঠিক, কিন্তু পুরোটা ঠিক নয়, এটাই মিথ। কেন ঠিক নয় বলবো। সেকেন্ড থিং, এবারে তো আমার 2টো প্রশ্নের জন্য হয়নি, এবং ওই 2টো প্রশ্ন আমি কিন্তু ঠিক জানতাম, তারপরেও সিলি মিস্টেকের জন্য করতে পারিনি। সো পরের বারে আমি ঠিক জিআরএফটা লাগিয়ে দেব। জানি এগুলো মনে হয়, এগুলো মনে হওয়া স্বাভাবিক, অস্বাভাবিক কিচ্ছু নয়। 3 নম্বর কি? আমার তো নেট হয়েছে, তো ঠিক আছে আরেকটু পড়বো, আরেকটু খাটবো জিআরএফ। এই মিথগুলো আমাদের মধ্যে কাজ করে সব সময়। তো এখানে কেন এগুলোকে মিথ বলছি? দেখো, তুমি নেট পায় 6% স্টুডেন্ট, জেআরএফ পায় 1% স্টুডেন্ট। মানে যদি দেখি তোমার সাবজেক্টে 100 জন, ঠিক আছে, পরীক্ষা দিচ্ছে, 6 জন নেট পায় এবং 1 জন জেআরএফ পায়। এই 6 থেকে প্রথম 1-এ আসা, ফার্স্ট হওয়া, ইটস নট এ ম্যাটার অফ জোক, এতটা সহজ নয়। 6-এর মধ্যে তুমি এসে গেছো, তার মানে তুমি টুক করে আর একটু বাড়িয়ে দিলেই সঙ্গে সঙ্গে সেটা বুস্ট আপ হয়ে 1-এ চলে যাবে, হবে না, এত সহজ নয়। হ্যাঁ, তুমি 3-এ যেতে পারো, তুমি 2-এ যেতে পারো, কিন্তু তোমার 6 নম্বরে থাকা যা আর 2 নম্বর বা 3 নম্বরে থাকা তো একই ব্যাপার। তোমার লক্ষ্য 1 নম্বর স্থান, জেআরএফ 1% সেট। সো এই যে ভাবছো না আমি তো নেটের এই লেভেলে উঠে গেছি, জিআরএফটা তো এই লেভেলে, উঠতে গিয়ে একটু হোঁচট খেয়েছি, 2টো প্রশ্ন করে আসতে পারিনি, সিলি মিস্টেক, টেনশনের জন্য, টাইম ম্যানেজমেন্টের জন্য, তো পরের বারে ওটা শুধরে নেবো, টুক করে উঠে যাব। তুমি ভাবছো কি বলো তো? তুমি এখানে আছো, এখানে উঠতে হবে, কিন্তু তুমি এটা ভাবছো না তুমি পরের বছর যখন নেট দিতে যাচ্ছ তোমাকে কিন্তু 0 থেকেই শুরু করতে হচ্ছে, জাম্পটা একেবারে মাটি থেকে করতে হচ্ছে জিআরএফকে টার্গেট রেখে। তুমি কিন্তু ওই এত দূর নেট পেয়ে আছো মানে টুক করে একটু লাভ মারলেই জিআরএফটা পেয়ে যাবে, এটা কিন্তু নয়। মাইন্ড ইট, খুব ভালো করে বোঝো আমি কি বলতে চাইছি, খুব ভালো করে অনুধাবন করার চেষ্টা করো। তা না হলে ওই একটাই টার্গেট, আমার চাই জিআরএফ, 100বার বললেও কিছু হবে না। প্রতিজ্ঞা তো প্রতিদিন আমরা করি, কিন্তু প্রতিজ্ঞাটা করে সেটাকে একটা রুটিনের মধ্যে এনে ইউটিলাইজ করে লক্ষ্যটাকে ভেদ করাটাই আসল কাজ, আর সেটাই এই ওয়েবিনারের লক্ষ্য।
তাই সবার আগে আমি কি বলছি, কি কি ভুল করো সেগুলোকে শুধরাতে হবে। তাই যারা যারা জিআরএফকে টার্গেট করছো, মনে রাখবে তুমি কিন্তু নেট পেয়ে আছো, কিন্তু সেই নেটটা কিন্তু পরের বার ক্যারি ফরওয়ার্ড হবে না যে সেখান থেকে তোমার নাম্বারটা কাউন্ট হবে। 2 নম্বর বিষয়, নেটের অ্যাসপিরেন্টসের সংখ্যা বাড়বে, ট্যালেন্টেডের সংখ্যা বাড়বে, প্রতিযোগিতা আরও কঠিন হবে। তাই পরের বছর কিন্তু নেটটাও না হতে পারে। তাই আমার নেট পাওয়া আছে মানে আমি টুক করে জিআরএফ পেয়ে যাব, আরেকটু পড়লেই, আরেকটু খাটলেই, এগুলো সমাজে শুনতে পাবে, কিন্তু বাস্তব চিত্রটা সম্পূর্ণ আলাদা। তাই যারা নেট বা সেট পেয়ে বসে আছো, আমি বলবো নেটের পড়া, জিআরএফের পড়া, হ্যাঁ হয়তো সিলেবাস এক, কিন্তু পড়ার ধরন অনেকটা আলাদা, অনেক ইনডেপথ, অনেক কম্প্যাক্ট এবং অনেক বেশি নলেজেবল হতে হবে। প্রতিযোগিতাটা অনেক কঠিন। 6, 5, 4, 3, 2 এই পর্যন্ত 2-এ থাকা যা 6 থাকা তাই, কিন্তু 1 নম্বর স্থানটা দখল করা এতটা সহজ নয়। তাই যারা ভাবছো আমি নেট পেয়ে বসে আছি, একটু পড়লেই জিআরএফ হবে, আমি বলছি ওই একটুটা একটু নয়, একটুটা আসলে অনেকটা। এটা মাথায় বসিয়ে রাখো। বোঝাতে পারলাম? তাহলে ভ্রান্ত এই যে ধারণা বা মিথ, আরেকটু পড়লে হয়ে যাবে, আরেকটু বেশি খাটলে হয়ে যাবে, এবছরই হয়ে যেত, এবছর তো 2টো প্রশ্নের জন্য পারিনি, পরের বছর ঠিক করে ফেলবো, এত সহজ নয়। কারণ পরের বছর যখন যাবে, প্রশ্নের ধরন পাল্টে যাবে, প্রশ্নের কাঠিন্য বেড়ে যাবে, অ্যাসপিরেন্টসের সংখ্যা বেড়ে যাবে। তুমি এবছর তোমার হাতে নেট ছিল না, তুমি যতটা প্রাণপণ ঝাঁপিয়েছিলে, এবছর নেট আছে, একটু সুখে আছো, নেটটা অন্তত তো হয়ে গেছে, আমি অন্তত পিএইচডিটা তো করতে পারবো, জিআরএফটা ঠিক আছে, হয়ে যাবে, এই যে সুখে আছো, এই যে ঢিলা দিয়ে দিয়েছো, পরের পরে কিন্তু কামড়টা অত জোর থাকবে না, খিদেটা অত জোর থাকবে না, তৃষ্ণাটা অত জোরে থাকবে না। তাই ওখানে কম্পিটিশান করা কিন্তু অত সহজ হবে না। আমি এরকম বহু ছাত্রছাত্রীকে দেখেছি, নেট পেয়ে বসে আছে, বারবার দিচ্ছে, জিআরএফ হচ্ছেই না। ইভেন এমনও হয়েছে প্রথম 2বার নেট হয়েছে, 3বার, 4বার, 5বার নেট পর্যন্ত হয়নি। জিআরএফ তো দূর স্বপ্ন। মানে কি, প্রশ্নের ধরন, কাঠিন্য, অ্যাসপিরেন্টসের সংখ্যা ধীরে 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 আপডেট হচ্ছে, কিন্তু তুমি নিজেকে আপডেট করতে পারছো না তার সঙ্গে, যে কারণে তুমি পরপর পিছিয়ে যাচ্ছ আর হতাশার অন্ধকারে ডুবে যাচ্ছ। তাই এগুলো করা চলবে না, কোনো মতেই করা যাবে না। তাহলে কি করা যাবে না সেগুলো মোটামুটি আমরা বুঝলাম। নেক্সট আমি যে পর্বটা আনছি এখন, সেটা হচ্ছে মানসিক প্রস্তুতি, মাইন্ডসেট কেমন হবে। সবার আগে বলি, যখন আমরা বারবার চেষ্টার পরে ব্যর্থ হই না, আমাদের মাথার মধ্যেও একটা নেগেটিভিটি কাজ করে, একটা নেগেটিভ এনার্জি আমাদেরকে যেন বারবার আত্মসাৎ করে। মনে হচ্ছে যেন আমার দ্বারা আর হবে না, আমার জন্য ওই নেটটাই ঠিক আছে, জিআরএফটার জন্য সত্যি বোধ হয় আমি যোগ্য নই। বারবার মনে হয় আমি তো কলেজে কোনো দিন ফার্স্ট হইনি, আমি তো ইউনিভার্সিটিতে কখনো খুব ভালো স্টুডেন্ট ছিলাম না, তাহলে আমার জন্যে ওই নেটটুকুই ঠিক আছে, জিআরএফ নয়। ঠিক বলছি না ভুল বলছি? এবং কখনো কখনো আমি আমার বন্ধুদেরকে দেখিয়ে নিজেকে সান্ত্বনা দিই যে আমার ওই বন্ধু তো আমার থেকেও ভালো, ও তো নেটই পাচ্ছে না, আমি তো তাও নেটটা পেয়েছি, আর ও তো জিআরএফই পাচ্ছে না, আর আমি জিআরএফের স্বপ্ন দেখছি, অথচ ও আমার থেকে পড়াশোনায় ভালো। আমি একটা ছোট্ট কথা বলি, এনটিএ নেটের মতো কম্পিটিটিভ এক্সামে তুমি কলেজ ইউনিভার্সিটিতে কি পারফরমেন্স করেছো সেটা ম্যাটার করে না, ম্যাটার করে তুমি কতটা সিস্টেমেটিক ওয়েতে, কতটা স্মার্ট স্ট্র্যাটেজিতে, কতটা অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচে, কতটা মডার্ন ওয়েতে পড়াশুনোটা করতে পারছো, প্রস্তুতিটা নিতে পারছো, এবং কতটা তুমি পরীক্ষার হলে নিজেকে প্রমাণ করতে পারছো, কতটা টেকনিক্যালি তুমি সাউন্ড তোমার সাবজেক্টের ম্যাটারে। তাই একজন কলেজের ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে মানেই সে জিআরএফ পাবে, ভুল। আমি এরকম অনেককে জানি, কলেজে ফার্স্ট ক্লাস পাস, শুধু নেট পেয়ে বসে আছে, কিন্তু তার থেকে অনেক বিলো স্ট্যান্ডার্ডের স্টুডেন্ট বিএসএসিআইয়ের হাত ধরে জিআরএফ ক্র্যাক করে পিএইচডি করছে, এটা একদম সত্যি কথা। তাই শুধু মেধা দিয়ে হবে না, আমি প্রচুর পরিশ্রমী লোককে দেখেছি যার মেধা কম আছে,
কিন্তু পরিশ্রম করে স্মার্টলি এগিয়ে সঠিক পথ দেখে সে আজকে সাকসেসফুল হয়েছে। এবং এরকম প্রচুর মেধাবী ছাত্রকে দেখেছি যারা আমি একটু দেখে নিলে হয়ে যাবে, আমি পেরে যাব, আমি করে নেব, নিজের মেধার ওপরে অন্ধবিশ্বাস করে পরিশ্রমটুকু করেনি, তারা হেরে গেছে। তাই বারবার বলছি, আমার দ্বারা আর হবে না, এই না শব্দটা মনে আনা যাবে না। আমি যোগ্য নই, এই না শব্দটা কোনোভাবেই নেগেটিভিটিটা নিজের মনে নিজের বিশ্বাসে আনা যাবে না। প্রতি মুহূর্তে ভাবতে হবে আমিও পারি, আমিও লড়াই করি, আমিও পড়ি, তাহলে কেন আমি জেআরএফটা পাবো না? আমি তো নেটটা পেয়েছি, সমাজের অনেকে তো বলেছিল তুমি নেট পাওয়ারই যোগ্য না, তাহলে আমি যদি নেট পেয়ে থাকি আমিও জেআরএফ পেতে পারি। এই মাইন্ডসেটটা তৈরি করতে হবে। আমিও লড়বো, আমিও পড়বো, আমিও নিজের জীবন গড়বো, এই প্রতিজ্ঞা এই মুহূর্ত থেকে তোমাকে নিতে হবে। লড়াই 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 চাই, লড়াই করেই বাঁচতে চাই। শুধু ওই রাস্তার আন্দোলনে করতে হবে না, জীবনের নিজেকে প্রতিষ্ঠা করার জন্যে ওই ব্যর্থতার বিরুদ্ধে গর্জে উঠতে হবে, ব্যর্থতার বিরুদ্ধে লড়াই তৈরি করতে হবে এবং অসফলতাকে সফলতার কাণ্ডারি রূপে, সফলতার স্টেপ রূপে প্রতিষ্ঠা করতে হবে নিজের জীবনে। এই মাইন্ডসেটটা দরকার। বয়স কোনো ম্যাটার নয়। তোমার যদি এলিজিবিলিটি থাকে জেআরএফ পাওয়ার, সেই এজ ক্রাইটেরিয়ার মধ্যে যদি তুমি থাকো, তুমি আগামী জুনেই পাবে। শুধু যেভাবে বলছি সেভাবে এগোতে হবে। এতক্ষণ ধরে যা কথা বললাম, এই সম্পূর্ণ কথাতে মূলত আমরা আলোচনা করলাম তিনটে বিষয়। নেট পাওয়ার পর যে ভুল সিদ্ধান্তগুলো আমরা নিয়ে ফেলি সেগুলোকে কাটিয়ে উঠতে হবে। নেট পাওয়ার পর আমাদের মনের মধ্যে যে সমস্ত ভ্রান্ত ধারণা বা মিথগুলো নিজের অজান্তেই বসে যায় সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে, সেই ইলিউশনগুলো থেকে। এবং তৃতীয়ত আমাদের মাইন্ডসেটটা উইন উইন মাইন্ডসেট করতে হবে। আমিও পারি, সমস্ত নেগেটিভিটিকে দূরে সরিয়ে রেখে আমাকে চেষ্টা করতে হবে, আমাকে মানসিকভাবে বিশ্বাস করতে হবে আমি পারবো। একটা ছোট্ট কথা বলি, যারা যারা এই জীবনে সফল হয় তারা কেউ কিন্তু একবারে প্রথমবারেই সফল হয়ে যায়নি। প্রথমে তারা তাদের বিলিফ সিস্টেম করে তৈরি করেছে, আগে বিশ্বাস করেছে সে পারবে, বিলিভ। তারপর তারা আচরণ করেছে, তার অভ্যাসের পরিবর্তন করেছে। আজকে তুমি যে স্থানে আছো, তুমি আজকে তোমার ভাগ্য পরিবর্তন করতে পারবে না, কিন্তু তুমি আজকে যদি তোমার অভ্যাস, তোমার রুটিন, তোমার সিস্টেম, তোমার জীবনযাপনের কৌশলকে বদলাতে পারো, তাহলে আগামী দিনে সাকসেস অবশ্যম্ভাবী। তাই প্রথমে বিলিভ করতে হবে, তারপর বিলিভ করতে হবে, তারপরে তোমাকে সেটা আচরণ করতে হবে এবং তারপরেই কিন্তু তোমার সাকসেস আসবে। বিলিভ, বিহেভ, বি গেট। আগে বিশ্বাস করো তুমি পারবে, তোমার দ্বারা হবে। তারপর বিহেভ করো, আচরণ করো। ঠিক যে রুটিনটা আজকে করে দিলাম, খুব মোটিভেট হয়ে গেলাম, এই মোটিভেশন দিয়ে কিচ্ছু হবে না। এই মোটিভেশনটাকে ডেলি রুটিনের মধ্যে এফেক্টিভলি পালন করতে হবে। যখনই মোটিভেশন হারিয়ে ফেলবে আবার এই ভিডিওটা দেখতে হবে, বিহেভ করতে হবে, সেটাকে নিজের জীবনে পরিপালন করতে হবে। নেক্সট, বি গেট। অবশ্যই পারবে এবং জুনের রেজাল্টে জেআরএফ আসবে। তো এই তিনটে পয়েন্টের পর, ঠিক আছে, যেটা সবসময় বলবো যে অনেকে তোমাকে বলবে আরে জেআরএফ পেয়ে কী হবে, ও তো জেআরএফ পেয়ে বসে আছে। আমি একটা ছোট্ট কথা বলছি, যারা নিজেকে পরিবর্তন করতে, সময়ের সঙ্গে আপডেট করতে ভয় পায় না, তারা এই জীবনে কোনো ক্ষেত্রেই বসে নেই। দেখবে বলে দেশটা বেকারে ভরে যাচ্ছে, সব মানুষজন ডিপ্রেসড। তুমি কোনো রিক্সা চালককে ডিপ্রেস দেখবে না। যে খেটে খাওয়া মজদুর, তাকে কখনো ডিপ্রেশন বলে কি জিনিস সে জানে না। ঠিক আছে, তাহলে কারা ডিপ্রেসড, কারা বেকার? শিক্ষিতরাই ডিপ্রেসড, শিক্ষিতরাই বেকার। কারণ কি? আমি এমএ পাস, আমি এই কাজ করব না, আমি ওই কাজ করব না।
ইভেন নিজেকে পরিবর্তন পর্যন্ত করবো না, আমি যেটা জানি সেটাই ঠিক, এই মানসিকতা নিয়ে যারা বসে আছে তারা হাত গুটিয়ে বসেই থাকবে, অসফল হয়ে পেছনেই থেকে যাবে। কিন্তু তুমি তো সময়ের সাথে নিজেকে পরিবর্তন করতে প্রস্তুত, নিজের সাবজেক্টটা আরও এনরিচ করে নিজেকে আরও এনরিচ করতে তুমি তো প্রস্তুত। নেট পাওয়ার পর, জিআরএফ পাওয়ার পর তুমি তো একাধিক বই ঘেঁটে নিজের সিনপসিসকে আরও উন্নত থেকে উন্নততর করে তুলতে প্রস্তুত। তাহলে তুমি কেন ভয় পাচ্ছ? না ভয় পাচ্ছ আমি পিএইচডি পাবো কি পাবো না, আগে জিআরএফটা পাও। ওই 100-র মধ্যে 1% স্টুডেন্টটা তুমি যদি আসো, আমি বললাম, আর যদি তোমার খাটার ইচ্ছে থাকে, তাহলে তোমাকে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। তাই কি হবে জিআরএফ পেয়ে, এগুলো যারা বলছে তারা মূর্খের স্বর্গে বাস করছে। আরে কিছু না হোক 5টা বছর স্কলারশিপটা তো পাবে, 5 বছরের জন্য চাকরির চিন্তাটা তো যাবে। 5 বছরে নিজের একটা চাকরি জুটিয়ে নিতে পারবে না? ভারতবর্ষের প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটিতে প্রতিনিয়ত নিয়োগ হচ্ছে। এনটিএ নেট, ন্যাশনাল টেস্টিং এজেন্সি তোমাদের জন্য ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট নিচ্ছে। কেন শুধুমাত্র ওই ভিক্ষার পাত্র নিয়ে চটির সামনে দাঁড়িয়ে থাকবে? সারা ভারতে পড়াবে, বাংলা থেকে পড়বে, সারা ভারতবর্ষে পড়াবে, সেই যোগ্যতা তোমার আছে। তাহলে কেন শুধু বাংলার দিকে তাকিয়ে থাকবে? বোঝাতে পারছি? মাইন্ডসেটটাকে পরিবর্তন করতে হবে, মানসিক চিন্তা ভাবনাকে পরিবর্তন করতে হবে, তার সঙ্গে সঙ্গে নিজেকে আপডেটেড করে তুলতে হবে সময়ের সাথে, যাতে তুমি এগিয়ে থাকতে পারো, নিজেকে এগিয়ে রাখতে পারো। তাই আগে জিআরএফটা পাও, তারপর তো বুঝবে মজাটা কোথায়। যে নেট পেয়ে বসে আছে, ধরে নাও একটা 10তলা বিল্ডিং, সে 6 তলায় উঠে বসে আছে। 6 তলা থেকে যত সুন্দর দেখায় একটা বাইরের প্রাকৃতিক পরিবেশকে, 10 তলায় উঠে যে ঠিক কতটা সুন্দর দেখায় তার সেই অভিজ্ঞতা নেই। কিন্তু তুমি মনে মনে লালন করে আসছো যে 10 তলাতে আমি উঠবো, তাই 6 তলার ওই একটা সাধারণ পরিবেশ দেখে মোহিত হয়ে বসে পড়ো না। তোমার টার্গেটটা ছিল কিন্তু 10 তলা, জেআরএফ, 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 জুনিয়র রিসার্চ ফেলোশিপ। আর যারা সেট পেয়ে ভাবছো টুক করে জিআরএফ হয়ে যাবে, সেট আর নেটের প্রশ্নের ধরনে অনেক পার্থক্য, আরও ইনডেপথ পড়তে হবে। তাই তারা জিআরএফকে যারা টার্গেট করছো শুধু সেট পেয়ে, আমি বলবো প্রথম থেকে সঠিকভাবে শুরু করো। ওই সেটটা পেয়ে লাফালাফি করে কিচ্ছু হবে না। সেটের কোশ্চেনের স্ট্যান্ডার্ড আর নেটের কোশ্চেনের স্ট্যান্ডার্ডের আকাশ পাতাল পার্থক্য বেশ কিছু ক্ষেত্রে। সো বি কেয়ারফুল। এবার নেক্সট যে বিষয়টা বলবো, আগামী 6 মাস বা আগামী 6 মাসে জেআরএফ কিভাবে সম্ভব এবং তোমাকে ঠিক কি করতে হবে, খাতা পেন নিয়ে বসো। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। আগামী 6 মাস তোমাকে ঠিক কি করতে হবে যার ফলে তুমি জিআরএফ পাবে। তো প্রথম যেটা, সেটা হচ্ছে 3টে পয়েন্ট এখানে আমরা আলোচনা করব। সেলফ অ্যানালিসিস, সেলফ ইভ্যালুয়েশন আর স্মার্ট স্টাডি প্ল্যান, যেটাকে মেনটেন করতে হবে। তো সেলফ অ্যানালিসিসটা কী এবং কিভাবে করতে হবে? সবার প্রথমে অসফলতার সঠিক কারণ তোমাকে খুঁজে বার করতে হবে। কি বললাম ভালো করে বোঝো। অসফলতার সঠিক কারণকে অনুসন্ধান করতে হবে। কেন এই কথাটা এত জোর দিয়ে বলছি? স্যার আমার 2টো প্রশ্নের জন্যে নেটটা হয়নি। আচ্ছা আমি ধরে নিলাম যে 100টা প্রশ্নে নেট পরীক্ষা হচ্ছে, তুমি 60টা প্রশ্ন ঠিক করেছো, 62তে তোমার জিআরএফ হয়েছে, তো তুমি ওই 2টো প্রশ্নের জন্যে করতে পারোনি, ঠিক আছে, তোমার খুব আফসোস হচ্ছে। আচ্ছা এই শুধু আফসোস করে তোমার কি জিআরএফ হবে? হবে না। কিন্তু প্রতি বছর এটাই করো, ইস আমি জানা জিনিসটা যদি ভুল না করে আসতাম, আমি যদি ওখানে একটু টাইমটা কম নিতাম, আমি যদি এটা না করতাম, নিজেকে ব্লেম করো, ঠিক আছে করো, কোনো অসুবিধা নেই। আমার যদি কম্পিউটারটা খারাপ না হয়ে যেত, ইত্যাদি প্রভৃতি অজুহাত দেখাও। কখনো আত্মসমালোচনা করেছো যে 62টা 2টো প্রশ্ন ঠিক হয়ে যেত, কিন্তু আমি বরং এটা ভাবি যে আমি 60টা ঠিক করেছি, বাকি 40টা প্রশ্ন কেন আমি ঠিক করতে পারলাম না? 2টো নয়, বাকি 40টা প্রশ্ন
কোন প্রশ্নগুলো আমার ভুল হয়েছে, কোন এরিয়াতে আমার ভুল হয়েছে, সেগুলোর কখনো অনুসন্ধান করেছো? নেটের তুমি যে পরীক্ষা দিয়ে নেটের রেজাল্ট নিয়ে আফসোস করছো, সেই রেজাল্টে কতগুলো টোটাল প্রশ্ন ভুল হয়েছে, আমি দুটো পারিনি তার জন্য আফসোস যতবার করেছো, ততবার যদি অন্তত কতগুলো প্রশ্ন করতে পারোনি, সেই প্রশ্নগুলো কোন টপিক থেকে, সেই টপিকের কোন ধরনের প্রশ্ন তুমি পাচ্ছ না, এই যে পারছো না তার পেছনের কারণটা কি কোনোদিন অনুসন্ধান করেছো? সেই টপিকটার বেসিক কি তোমার কাছে ক্লিয়ার নেই, নাকি ইনডেপথ নলেজ নেই? কেন পারছো না? এই যে 40টা প্রশ্নের মধ্যে তুমি অন্তত 20 থেকে 30টা টপিক খুঁজে পাবে, এরিয়া খুঁজে পাবে, সেই এরিয়াগুলোকে কখনো অ্যানালিসিস করেছো? কেন আমি 40টা প্রশ্ন পারলাম না? কোনোদিন ভেবেছো ঠিক কোন কোন জায়গাগুলো আমার খামতি আছে? তোমার পুরো ইউনিটের খামতি নেই, কিন্তু ওই পার্টিকুলার ইউনিটের মধ্যে পার্টিকুলার সাব ইউনিট বা সাব টপিকটা কেন তুমি উত্তর করে আসতে পারলে না? এই কেন 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 এই সেলফ অ্যানালিসিসটা কোনো দিন করেছো? উত্তর আসবে না। কি করেছো? না, আমার এবার জিআরএফ হয়নি, আমাকে আরও পড়তে হবে, বা আমার এবার জিআরএফ হয়নি, আমার দ্বারা আর হবে না, আমার এবার জিআরএফ হয়নি, আমার ভাগ্যের জন্য হয়নি, আমার এবার জিআরএফ হয়নি, আমার বাবার শরীর খারাপ ছিল পড়তে পারিনি তাই হয়নি। হ্যাঁ, এগুলো তো ঠিক আছে, কিন্তু তুমি যে প্রশ্নগুলো করে আসতে পারলে না, তার টপিক কি, তার সাব টপিক কি, তার এরিয়া কি, কেন প্রশ্নটা করতে পারলে না? তোমার কি বেসিক জায়গার নলেজ নেই, নাকি ইনডেপথ নলেজ নেই, নাকি প্রশ্নের ভাষা বুঝতে পারোনি, নাকি প্রশ্ন যেভাবে বলেছে ভাষাটা খানিকটা বুঝেছো খানিকটা বুঝতে পারোনি, নাকি তোমার উত্তর করার সময় ভাবনা চিন্তার প্রসেসটা ভুল ছিল? হোয়াই ইউ মেক দিস মিস্টেক, এটা ভেবেছো কোনো দিন? এই অ্যানালিসিসটা কোনো দিন করেছো? একজন জেআরএফ যে পাবে তার মাইন্ডসেটে প্রতিনিয়ত এই অ্যানালিসিসটা করা প্রয়োজন। এবং আরেকটি জিনিস বলছি, দেখবে যারা জেআরএফ তোমরা চেষ্টা করছো কিন্তু হচ্ছে না, তোমাদের মধ্যে একটা জিনিস খুব কাজ করে কি না, সাপোজ আমি যদি সংস্কৃত দেখি, আচ্ছা আমি এখন একটু তর্কসংগ্রহটা পড়তে শুরু করছো, আচ্ছা আমি এখন একটু বেদান্ত সারটা পড়ি, আচ্ছা ওসব ছেড়ে দাও, আমি একটু টিচিং অ্যাপটিটিউডটা পড়ি, আমি একটু রিসার্চ অ্যাপটিটিউডটা পড়ি। দেখবে বই খুলে প্রতিনিয়ত মনে হবে, বা মেটেরিয়াল খুলে প্রতিনিয়ত তোমার মনে হবে যে তোর এগুলো তো সবই জানা, আমি তো সবই পারবো, এগুলো তো সবই পড়া। কি হয় না? হয় না? একদম সত্যি কথা বুকে হাত রেখে বলো তো, কমেন্ট করে জানাও তো। বিশেষ করে নিজের সাবজেক্টে যখনই বই খুলছো কি মনে হচ্ছে, দূর আমি এগুলো তো সবই জানি, আমার তো পড়া আছে, আমি তো জানি। কিন্তুটা কি? পরীক্ষার হলে গিয়ে সেই টপিকের প্রশ্ন যখন পড়ছে তুমি ভুল করে চলে আসছো, পরীক্ষার হল থেকে বেরিয়ে ইস আমি পারলাম না, আনসার কি বেরোনোর পরে ইস আমি পারলাম না। এবার বলো তো, তাহলে তুমি যেই বই খুললেই ভাবছো যে তোমার সব পড়া আছে, এটা ভুল না ঠিক? অবশ্যই ভুল। পড়া আছে কিন্তু সব পড়া নেই। তাহলে এই কোন অংশটুকু পড়া নেই, আগে সেটাকে আইডেন্টিফাই করতে হবে থ্রু মক টেস্ট। দেখো একটা জিনিস ছোট্ট করে বলি, পড়ার যে ধরন সেটাকে বদলাতে হবে এবং প্রতিনিয়ত প্রায়োগিক দিক থেকে পড়াশুনো করতে হবে। ব্যাপারটা কি? সাপোজ আমি যদি সংস্কৃতের দিকে দেখি যে আমার বেদান্ত সার বা সাংখ্যকারিকা বা সর্বদর্শন সংগ্রহ, যে কোনো একটা টপিক, বা আমি যদি বাংলার দিকে দেখি ভাষার যে জায়গা, ঠিক আছে, আচ্ছা ছন্দ অলঙ্কার, ঠিক আছে, মানে যেগুলো কনসেপচুয়াল জায়গা। আমি যদি ইতিহাস দেখি, মিডিয়েভেল, অ্যানশিয়েন্ট, এই যে পোর্শনগুলো আছে, ঠিক আছে। তো এই যে ব্যাপারগুলো যখনই আমরা বই খুলছি কি মনে হচ্ছে, ঠিক আছে পারবো। তাহলে বুঝবে কি করে তোমার উইক এরিয়াটা কোথায়? তার জন্যে সবার আগে যেটা করতে হবে, যে প্রশ্নে তুমি পরীক্ষা দিয়ে এসছো সেই প্রশ্নের মধ্যে তুমি আগে আইডেন্টিফাই করার চেষ্টা করো তুমি যে প্রশ্নগুলো পারোনি সেগুলো কেন পারোনি, কোন এরিয়া থেকে সেই প্রশ্নগুলো এসছে, তার মানে ওই এরিয়া ওই টপিকগুলো তোমার কিন্তু আজও দুর্বল আছে। তাই সবার আগে আইডেন্টিফাই ইয়োর উইক এরিয়া। পুরো নেটের সিলেবাসের মধ্যে উইক এরিয়াটাকে আগে আইডেন্টিফাই করো।
নেক্সট আইডেন্টিফাই করো যে প্রশ্নের উত্তরগুলো তুমি দিতে পারলে না সেই উত্তরগুলো কেন দিতে পারলে না। তোমার কি বেসিক কনসেপ্ট ওই এরিয়াটার ওই সাব টপিকটার ক্লিয়ার নেই? না থাকলে সেটা ক্লিয়ার করো। নাকি প্রশ্নের ভাষা বুঝতে পারোনি? যদি সেটা না বুঝতে পারো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, আস্তে আস্তে দেখবে বুঝে যাবে। আরও কি হতে পারে? এক্সাম প্রেশার, খুব তাড়াহুড়ো। দেখবে যারা জেআরএফের টার্গেট নিয়ে যায়, এবারে আমাকে ঠিক করতেই হবে, জেআরএফ পেতেই হবে, এটাই আমার জীবনের শেষ সুযোগ, এরকম বারবার ভাবতে থাকো। এই প্রেশারটার ফলে, তাড়াহুড়োর ফলে তুমি কি ভুল করে এসছো? আগে দেখো তুমি যে এরিয়াটা দুর্বল, সেই দুর্বলতাটা চিহ্নিত হয়েছে ভুল করেছো বলে, সেই ভুলটা কেন হয়েছে এবং এই কেনটার উত্তরটাকে আগে রিপেয়ার করার চেষ্টা করো। এক্ষেত্রে বলবো অনেকেই আমরা যে ভুলটা করি সেটা কি না, আমরা শুধু যে প্রশ্নটা ভুল করেছি তার উত্তরটা দেখেই ক্ষান্ত হয়ে যায়। না, এটুকু করলে কিন্তু হবে না। কি বললাম? শুধু উত্তর দেখে আমরা ক্ষান্ত হয়ে গেলে কিন্তু আমাদের চলবে না। আমাদেরকে প্রশ্নটা পড়তে হবে, এরিয়া তার সাব টপিক একদম স্পেসিফিক ঠিক করতে হবে, করে আমি যে উত্তরটা করেছি কি ভেবে করেছিলাম, চিন্তা ভাবনার ধরন কি ছিল সেটাকে আগে মনে করতে হবে। এনটিএ বা সঠিক উত্তর যেটা, সেটা কেন ওটা হলো, তার মানে আমার চিন্তা ভাবনার ধরনে, প্রক্রিয়াতে কি ভুল ছিল, এটা আইডেন্টিফাই করতে হবে। এবং দেখবে সাধারণত এমসিকিউ প্যাটার্নে যখন আমরা পরীক্ষা দিই আমাদের দুটো অপশানের মধ্যে খুব কনফিউজ হয়, খুব কনফিউশন তৈরি হয় দুটো অপশানের মধ্যে, চারটের মধ্যে নয়। তাহলে আমার যে কনফিউশনটা হয়েছিল কেন হয়েছিল, কনফিউশনের মূলটা কি, তার জন্য আমাকে কোন কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, এই জায়গাগুলোকে আইডেন্টিফাই করতে হবে, এই জায়গাগুলোকে রেকটিফাই করতে হবে এবং এই জায়গাগুলোকে ঠিক করে পুনরায় প্র্যাকটিস করতে হবে প্রচুর প্রচুর প্রশ্ন ওই এরিয়া থেকে। আবার যখন এই প্রচুর প্রশ্ন করবে আবারও যেগুলো ভুল হবে সেগুলোকে পুনরায় রিভিশন করতে হবে। শুধু উত্তর দেখে গেলে হবে না, সেই উত্তরগুলো কেন হলো, বাকি তিনটে অপশান কেন হলো না, কোন এরিয়াটা তুমি ভুল করলে, তাহলে ওই এরিয়াটায় কোন এরিয়ার প্রশ্ন বারবার বারবার ভুল হচ্ছে, এভাবে ওই পার্টিকুলার জায়গাগুলোকে আইডেন্টিফাই করতে হবে। এবং আইডেন্টিফাই করার পর পার্টিকুলার ওই জায়গাগুলোকেই প্র্যাকটিস করতে হবে, সবটাকে নয়। এইটা বড় ভুল করি আমরা। কি করি আমরা? ওই যে আরও বেশি পড়তে হবে, জেআরএফ হচ্ছে না, সব কিছু পড়ি। দেখো যে জিনিসটা যে ওয়েতে তুমি এতদিন পড়ে এসছো, এখনও যদি ওই ওয়েতে পড়ো তাহলে রেজাল্টটা ওই আগের মতোই হবে, জেআরএফটা হবে না। কি বললাম বোঝা গেল? জেআরএফটা হবে না। সো আমাকে এই পড়ার ধরনে পরিবর্তন আনতে হবে। প্রথম কি, আমার উইক এরিয়াটা খুঁজতে হবে, সেই জায়গাটা কেন উইক, প্রশ্নটা কেন পারলাম না, সেই টাইপস অফ মিস্টেক্সটা আমাকে আইডেন্টিফাই করতে হবে, দেন ওটাকে রেকটিফাই করতে হবে। রেকটিফাই করার পর পার্টিকুলার ওই এরিয়াটাকে ঠিক করতে হবে, ওয়ার্ক করতে হবে। আমার যখন একটা টায়ার পাঞ্চার হয় আমরা শুধু পাঞ্চারের জায়গাটাকে আগে দেখবে আইডেন্টিফাই করি জলের মধ্যে দিয়ে টিউবটাকে, তারপর ওই জায়গাটাকে ঘষা মাজা করে তারপর তো তাপ্তিটা লাগাই। কিন্তু আমরা আমাদের জীবনের পরীক্ষার ক্ষেত্রে কি করি, জেআরএফটা হয়নি আবার সব পড়তে হবে। আরে যেগুলো অলরেডি তুমি রেডি হয়ে আছো সেগুলোকে আবার ঘষা মাজা করার, হ্যাঁ শুধু রিভিশন করো, বা বারবার ঘষা মাজা করার প্রয়োজন নেই। বরং যে জায়গাটা খুব দুর্বল সেই জায়গাটা প্রত্যেক বছরই তো দুর্বল থেকে যাচ্ছে, সেটাকে স্ট্রং করলেই তো হয়ে যাবে। আর 2 নম্বর, তুমি ওই ভাবছো দুটো প্রশ্নের জন্য হচ্ছে না, তোমাকে টার্গেট রাখতে হবে শুধু দুটো নয়, আমি বাকি 40টা কেন পারলাম না সেই অ্যানালিসিসটাও করতে হবে। বোঝাতে পারছি? ঠিক এভাবে টপিক ওয়াইজ, সাব টপিক ওয়াইজ আনলিমিটেড কোশ্চেনের সঙ্গে নিজেকে পরিচিত করতে হবে এবং সেই প্রশ্ন হতে হবে নির্ভুল, সেই প্রশ্ন হতে হবে স্ট্যান্ডার্ড, এবং প্রত্যেকটা পরীক্ষা দেওয়ার পর ইনস্ট্যান্ট আনসার কি দেখতে হবে, আর ইনস্ট্যান্ট প্রত্যেকটা প্রশ্নের ওপরে একটা রিভিশন দিতে হবে তোমাকে। শুধু উত্তর দেখে বেরিয়ে গেলে হবে না, শুধু আনসার কি দেখে বেরিয়ে গেলে হবে না, ওই উত্তরটা কেন হলো, বাকি তিনটে কেন হলো না, তার এক্সপ্লেনেশন তোমাকেই করতে হবে তোমার সেলফ স্টাডির মধ্যে দিয়ে।
এটা যদি প্রতিনিয়ত করা যায় সাকসেস অবশ্যম্ভাবী, সাকসেস অবশ্যম্ভাবী। আবারও বলছি, যারা নেট পেয়ে বসে আছো, জেআরএফ পাচ্ছ না, তাদের সবথেকে বড় সমস্যা বই খুললে মনে হয় সব পড়া, বই বন্ধ করে পরীক্ষা দিতে যাওয়ার সময় ওই 100টার মধ্যে 60টা ঠিক হচ্ছে, 65টা ঠিক হচ্ছে, 70টা ঠিক হচ্ছে। তুমি কি ভাবছো, ও ঠিক আছে 70-80% হয়ে গেছে, এটা গুড, ভালো রেজাল্ট হয়েছে, আমাকে আর দেখার দরকার নেই। কিন্তু এটা ভাবছো না কেন ওই 20টা আমি করতে পারলাম না, কেন 100% হচ্ছে না। খামতিটা ওই জায়গাতে। তুমি আমাকে প্রশ্ন করতেই পারো, স্যার 100% তো নেটের প্রয়োজন নেই, তুমি যখন বাড়িতে বসে নিয়মিত সেলফ ইভ্যালুয়েশন করছো সেই সময় সেলফ অ্যানালিসিস দরকার, কেন ওই 20টা প্রশ্ন হলো না, কেন 100টার 100টাই আমি ঠিক করতে পারলাম না। তার মানে আমার যেখানে ফাঁক আছে ওই ফাঁকটার জন্যেই আমার জেআরএফটা হাতছাড়া হয়ে যাবে না তো। এই মাইন্ডসেটটা একটা জেআরএফ অ্যাসপিরেন্টসের থাকা দরকার, না হলে কোনোদিন জেআরএফ হবে না। আবারও বলছি, নেটের মাইন্ডসেট দিয়ে জেআরএফ হবে না, জেআরএফের জন্য আলাদা মাইন্ডসেট প্রয়োজন। নেট আর জেআরএফের ব্যাপারটা কি জানো, সেই বাড়ি তৈরি করার মতো। ধরো আমি একটা দুতলা বাড়ি করেছি, ঠিক আছে, এবার তখন দুতলা বাড়ি করতেই আমার খুব কষ্ট হয়েছে, কিন্তু 2 বছরে আমি একটা ভালো চাকরি পেয়েছি, অধ্যাপক হয়ে গেছি, এখন মনে হচ্ছে বাড়িটা 4 তলা করে ফেলবো। তো কি ভাবছো তুমি, যে বাড়িটার উপরে 2টো তলা তুলে দিলেই 4 তলা হয়ে গেল? কিন্তু এতটা সহজ নয়। ইঞ্জিনিয়ারকে যেই দেখালে, ইঞ্জিনিয়ার কি বললো, বাড়ির ভিত তো আপনার 2 তলা, এর উপর তো 3 তলায় তোলা যাবে না, 4 তলা তো অনেক দূর। আপনাকে যদি 4 তলা বাড়ি এই জায়গাতেই করতে হয়, তাহলে আপনাকে ভিতটাকে আগে মজবুত করতে হবে, পুরো বাড়িটাকেই ভেঙে দিয়ে নতুন করে বানাতে হবে। তো নেট আর জেআরএফের পার্থক্যটা ঠিক এই জায়গাতে, 4 তলা আর 6 তলার বাড়ি। আমরা ওই যে ভাবি না, কি না আমি তো নেটটা পাস করে গেছি, আরেকটু হলেই আমার 6 তলা হয়ে যাবে, না, হবে না। আর এখানেই এক্সপার্টাইজের দরকার হয়, এখানেই বিএসএসসিআই অন্য জায়গা থেকে আলাদা। তোমাকে এভাবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আজকে যে ভিডিওটা আমি এই করলাম, এই যে ওয়েবিনারটা করলাম, এই কথাগুলো তুমি কোনো ইউটিউব চ্যানেলে পাবে না, আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, কারণ কেউ তোমাদের জন্য ভাবে না। এটাই বাস্তব সত্যি কথা। প্রত্যেকে নিজের আখের গোছাতে ব্যস্ত। ছাত্রছাত্রীদের পয়েন্ট অফ ভিউ, তাদের সমস্যার জায়গা কতজন ভাবছে, সংখ্যাটা খুব কমে গেছে। তাই যারা জেআরএফকে টার্গেট করছো, আমি বলবো ভিতটাকে শক্ত করতে হবে। আর ওই যে বই খুললে বই পড়তে ভাল লাগছে না, কারণ মনে হচ্ছে আমি সব জানি, তাহলে আগে দেখতে হবে আমি কোনটা জানি না, খিদেটা কোথায়, দুর্বলতাটা কোথায়। প্রতি মুহূর্তে পরীক্ষা দাও, সেলফ ইভ্যালুয়েশন করো, সেলফ অ্যানালিসিস করো, দুর্বল জায়গা আইডেন্টিফাই করো আর পড়ো। এভাবে নিজের দুর্বল জায়গাগুলোকে আগে রিপেয়ার করো, ঠিক আছে? তারপর তুমি নিজেকে প্রস্তুত করো পুরোপুরি এক্সামের জন্যে। এবারে স্মার্ট স্টাডি প্ল্যান কী হবে সেটা নিয়ে আমি কথা বলবো, তোমাদের ডেলি রুটিন কী হবে সেটা নিয়েও কথা বলবো। তবে আজকে নয়, পরশুদিন আমি আবারও আসবো ওয়েবিনারে। পরশুদিন একদম ইন ডিটেলস আলোচনা করব যে স্মার্ট স্ট্র্যাটেজিক যে পড়াশুনো তার পদ্ধতি কী। এই যে বললাম না, দেখো আমি আজকে এসেছি জেআরএফদের জন্যে, যাদের টার্গেট শুধু জেআরএফ। তো তোমাদেরকে কি করতে হবে, কিভাবে করতে হবে বলে দিয়েছি। এবার একটা স্ট্যান্ডার্ড পড়াশুনো যেটা জেআরএফ স্ট্যান্ডার্ডকে নিয়ে যেতে পারে, তোমার জেআরএফ ক্র্যাক করতে পারে, সেই স্টাডি প্ল্যান কি হবে আগামী দিন বলবো, এবং আগামী দিন আমি বলবো রুটিন কি হবে। তবে আজকে এই পর্ব এখনও শেষ হয়নি, এখনও একটা পয়েন্ট বাকি আছে। কি? সাফল্যের টিপস, সাকসেস টিপস তোমাকে আমি কতগুলো দেব। সেটা কি? তোমাকে সবার প্রথমে এই যে আইডেন্টিফাই করে নিলে যে কোন কোন জায়গাগুলো দুর্বল, কোন কোন জায়গা তোমাকে পড়তে হবে। আবারও বলছি, পরীক্ষা নিরীক্ষা না করে আমার মনে হচ্ছে আমি এটা পারি না, না, এভাবে করো না। এখানে কোথায় ভুল হয় জানো? দেখো, তুমি জানো যে তোমার কমিউনিকেশন হচ্ছে না, বা তোমার ডিআই হচ্ছে না, বা তোমার কোনো একটা ইউনিট তুমি ভালো পারো না, তুমি সেটা টুক করে লিখে ফেললে, না, এরমভাবে লিখো না। সেই ইউনিটের ওই জায়গাটা আদৌ কি ইম্পর্টেন্ট? সো তোমাকে কি করতে হবে? অলওয়েজ PYQ, মিনিমাম লাস্ট 5 ইয়ার্সের PYQ জট ডাউন করতে হবে। সেখানে টপিক ওয়াইজ, ইউনিট ওয়াইজ প্রশ্নগুলোকে আলাদা করতে হবে, করে পরীক্ষা দিতে হবে। ওই যে বললাম, জেআরএফ পাওয়া ইটস নট এ ম্যাটার অফ জোক, পুরো নতুন করে নিজেকে তৈরি করতে হবে। ওই চোখ বুলিয়ে চলে গেলাম,
হবে না। কি বললাম, মিনিমাম 5 ইয়ার্সের PYQ এক জায়গায় করতে হবে। সেই PYQগুলোকে ইউনিট ওয়াইজ, প্রতিটা ইউনিটের টপিক ওয়াইজ আলাদা আলাদা খাতা বা পাতা করতে হবে। এবার যখন যে টপিকটা তোমার মানে ধরছো সেই PYQগুলোকে দেখতে হবে তোমার আজকের ডেটে যে নলেজ তাতে তুমি কতটা করে আসতে পারছো, কতটা করে আসতে পারছো না। ওখান থেকেই তুমি ইম্পর্টেন্ট টপিক এবং তোমার দুর্বল জায়গা বুঝে যাবে। এবার সেগুলোকে জট ডাউন করতে হবে যে আমার উইক পয়েন্ট কোনগুলো, একদম স্পেসিফিক, স্পেসিফিক হতে হবে। আমার এই ইউনিটটা হয় না, না ওরমভাবে হবে না। ওই ইউনিটের কোন টপিকের কোন সাব টপিক, সবটা হয় না এরকম নয়, তাহলে তুমি নেটই পেতে না। ঠিক আছে, এবার সেগুলোকে জট ডাউন করে তোমাকে একটা ডেলি বা উইকলি টার্গেট শিট বানাতে হবে। প্রথমে উইকলি বানাও যে এই মাসে 4টে সপ্তাহ, আমি এই সপ্তাহে এই জায়গাটাকে রিপেয়ার করব, পরের মাসে এই জায়গাটাকে রিপেয়ার করব। এরকমভাবে একটা উইকলি তুমি টার্গেট শিট তৈরি করো। এবার সেই উইকলি টার্গেট শিটটাকে আবার ডেলিতে ভাঙো যে প্রতিদিন কতটুকু কতটুকু করে এগোবো। এই ডেলি এবং উইকলি টার্গেট শিট তৈরি করে পড়াশুনো করো। 2 নম্বর বিষয়, প্রত্যেক দিন পড়াশুনো করার অভ্যাসটা তৈরি করতে হবে। আমি একদিন পড়লাম, 4 দিন পড়লাম না, হবে না। আমি একদিন 8 ঘন্টা পড়ে নিলাম, বাকি 4 দিন একদিন 1 ঘন্টাও পড়লাম না, হবে না। কন্টিনিউয়াস কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, প্রত্যেক দিন পড়াশুনো করতে হবে। তারপর কি, প্রতিদিন যেটা পড়ছো, যতটুকু পড়ছো সেইটুকুর ওপরে নিজের ইভ্যালুয়েশন পরীক্ষা দিয়ে করতে হবে। মক টেস্টটা এভরিডে দিতে হবে এবং সেটা টাইম ম্যানেজমেন্ট একটা সিস্টেমের মধ্যে দিতে হবে, যাতে তুমি টাইমলি পরীক্ষাটাও দিতে পারো এবং বুঝতে পারো তুমি সঠিক সময় শেষ করতে পারছো কি না। নেক্সট থিং কি, আমরা যখন নেট পাস করি আমার এই জায়গাটা ভালো হয় না, আমার লজিক্যাল রিজনিং ভালো হয় না, আমার ডিআই ভালো হয় না, ছেড়ে দিয়ে চলে যাও। জিআরএফ পেতে গেলে প্রত্যেকটি সিলেবাসের, প্রত্যেকটি টপিকের, প্রত্যেকটি কোনা কোনা তোমাকে পড়ে যেতে হবে। কারণ কোন একটা ছোট্ট প্রশ্নের জন্য জিআরএফ হাতছাড়া হয়ে যাবে তুমি নিজেও জানো না। তাই নো কম্প্রোমাইজ উইথ সিলেবাস, কোনো রকম সাজেশন করা যাবে না। প্রথম থেকে তোমাকে সিলেবাসের প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা ইউনিট, প্রত্যেকটা সাব ইউনিট পড়ে যেতে হবে, ঠিক করে যেতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করে যেতে হবে, ইনডেপথ পড়ে যেতে হবে এবং অ্যানালিটিক্যাল ওয়েতে সেলফ এভ্যালুয়েশনের মাধ্যমে নিজেকে তৈরি করতে হবে। উইক জায়গাগুলোকে রিপেয়ার করে একদম ফ্রেশভাবে যেতে হবে এক্সাম হলে। এগুলো মাথায় রাখো। এবং এই যে বাধাগতের পড়াশুনো এতদিন যেভাবে করেছো, আজকে মনে হচ্ছে একটু বেদান্ত স্যারটা পড়ে নি, খুলে বই পড়তে শুরু করে দিলে ওভাবে পড়লে জিআরএফ হবে না। জিআরএফ পড়তে গেলে, কারণ দেখো তুমি বেদান্ত স্যার জানো, বেসিকটা জানো, তুমি সামান্যটা জানো, বিশেষ অধ্যয়নটা জানো না, ঠিক কোন কোন জায়গাগুলো তোমার দুর্বল আছে তুমি জানো না, সেগুলোকে আইডেন্টিফাই করেছো। এবার সেই জায়গাগুলোকে পড়তে হবে, পার্টিকুলার ওই জায়গাটা ইনডেপথ। একটা বইতে পাবে না, অন্য একটা বই, অন্য একটা বইতে পাবে না, আর একটা বইয়ে প্রয়োজনে স্যারদের সাথে কনসাল্ট করতে হবে, যেখানে পড়ছো সেই টিচারদের সঙ্গে কনসাল্ট করতে হবে, বারবার স্যারদের ভিডিওগুলো দেখতে হবে। যে কোনো মূল্যে তোমার ওই দুর্বল জায়গাটাকে সবল করে তুলতেই হবে। নেক্সট সেটা হচ্ছে প্রতি বছর পরিবর্তিত প্রশ্নের সাথে নিজের পড়ার পদ্ধতির পরিবর্তন করতে হবে। সবথেকে বড় ভুল একটা যেটা করে থাকে যারা নেট পাস করে গেছো 3 বছর আগে, 2 বছর আগে, কিন্তু জিআরএফ হচ্ছে না, সেটা হচ্ছে তুমি 3 বছর আগে বা 2 বছর আগে নেট পাস করেছো, তারও 1 বছর আগে পড়তে শুরু করেছো, তারও 1 বছর আগে যে স্টাইলে পড়তে শুরু করেছিলে আজও তুমি সেই স্টাইলেই পড়ে যাচ্ছ। বাবা কতটা পিছিয়ে আছো একটু নিজে ভাবো তো। আমার একটি ছাত্রীর সঙ্গে সেদিনকে কথা হচ্ছিল বাংলার, খুব খারাপ লেগেছে আমার, যে স্যার নেট তো পরপর পেয়ে গেলাম, জিআরএফটা কোনোভাবেই হচ্ছে না, আমি আর পরীক্ষা দেব না। সত্যি কথা বলছি, ভেতরটা খুব কষ্ট হয়েছিল। 2020 সালের ছাত্রী 2020-তে নেট পেয়েছিল, কিন্তু আজকে তার জিআরএফ হচ্ছে না। লাস্ট 2 বার সে নেট পরীক্ষাই দেয়নি, হতাশা থেকে। কেন হচ্ছে না বলো তো? কারণ ও আজও 2020 সালের স্ট্র্যাটেজি মেনটেন করেই পড়াশুনোটা করছে না, তাতে হবে না। 2024 সালের স্ট্র্যাটেজি ফলো করতে হবে। পরিবর্তিত প্রশ্নের ধরনের সঙ্গে নিজের পড়ার পদ্ধতি, নিজের থিঙ্কিং যে অ্যাপ্রোচ,
সেটাকে চেঞ্জ করতে হবে, অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচে পড়াশুনো করতে হবে, যে ধরনের প্রশ্ন আসছে সেইভাবে নিজেকে প্রস্তুত করতে হবে, অন্যথায় জেআরএফ স্বপ্নই থেকে যাবে। বোঝাতে পারছি? এবং প্রতিনিয়ত নতুন ধরনের প্রশ্নের সাথে পরিচিত হতে হবে। শুধু পিওয়াইকিউ তোমাকে পুরনো প্রশ্নকে দেখিয়ে যাবে, কিন্তু আগামীতে কেমন প্রশ্ন আসতে পারে এটার জন্য সঠিক রিসোর্স তোমার প্রয়োজন, এটার জন্য সঠিক জায়গা তোমার প্রয়োজন। আজকে যে ধরনের প্রশ্ন পিওয়াইকিউতে দেখছো সেখান থেকে হয়তো 2-3টে প্রশ্ন বা 2-3টে প্রশ্ন রিপিট হতে পারে, পরবর্তীকালে মানে আগামী জুন 2024-এ নতুন কোনো ধরনের প্রশ্ন আসবে না, প্রশ্নের ধরনে পরিবর্তন হবে না, এটা তুমি বলতেই পারো না, বরং পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। প্রশ্ন আরও কঠিন হবে, এটাই স্বাভাবিক। নতুন ধরন, নতুন টাইপের প্রশ্ন ইন্ট্রোডিউস হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেটা কেমন, সেই অ্যানালিসিসটা করতে হবে, সেই রিসার্চটা, সেই ডেভেলপমেন্টটা করতে হবে, তোমাকে নিজেকে করতে হবে, অথবা কোনো না কোনো ইনস্টিটিউশনের সাহায্য নিতে হবে, যারা প্রতিনিয়ত এই কাজগুলো তোমার হয়ে করে দেবে। এই যে বললাম পিওয়াইকিউকে আলাদা আলাদা করে টপিক ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ, সাব টপিক ওয়াইজ আলাদা আলাদা তুমি করতে গেলে তোমার হয়তো ওটা করতেই 6 মাস লেগে যাবে। তাহলে কোনো না কোনো ইনস্টিটিউশনের সাহায্য নিতে হবে যে তোমাকে পিওয়াইকিউগুলোকে আলাদা করে দেবে, সাবজেক্ট ওয়াইজ, টপিক ওয়াইজ, ইউনিট ওয়াইজ, সাব টপিক ওয়াইজ পুরো ধরে ধরে তোমাকে দেখিয়ে দেবে যে তুমি এখন বেদান্ত সার পড়তে যাচ্ছ, তাহলে বেদান্ত সারে গত 5 বছরে ঠিক কী কী প্রশ্ন নেটে এসছে। তুমি এখন সাংখ্য পড়তে যাচ্ছ, তুমি এখন ভাষাতত্ত্ব পড়তে যাচ্ছ, তুমি এখন ছন্দ অলঙ্কার পড়তে যাচ্ছ, তাহলে ছন্দ অলঙ্কারে গত 5 বছরে ঠিক কী কী প্রশ্ন এসছে কেবল ওটাকে আলাদা করে দেবে। শুধু ওই পিওয়াইকিউ এর পিডিএফ দিয়ে দিলে হবে না, কারণ ওই পিডিএফ তো তুমিও পেয়ে যাবে যে কোনো ওয়েবসাইট থেকে, কিন্তু খুঁজতে হবে তো তোমাকে ওই ছন্দ অলঙ্কারের 2টো প্রশ্ন, কোন 2টো প্রশ্ন, তার জন্য তো 100টা প্রশ্নকে গো থ্রু করতে হবে। তোমাকে হয়তো সে বলবে 100টা প্রশ্ন তুমি দেখে গেলে তোমারই লাভ। আরে বাবা, লাভ ক্ষতি রাখো, সময়টা কে দেবে? তাই তোমাকে যদি কেউ জায়গাটা তৈরি করে দিত যে দেখো তুমি ছন্দ অলঙ্কার পড়ছো, ওখান থেকে এই ধরনের প্রশ্ন আসে, এই গত 10 বছরে এসছে, এগুলো তুমি দেখে যাও, এইভাবে ভাবো। এবং তারপরে তুমি পড়ার পরে তোমাকে যদি কেউ দিয়ে দিত আনলিমিটেড কোশ্চেন ব্যাংক, তুমি দেখো আগামী দিনে এই ধরনের প্রশ্ন তোমার জন্য আসবে, আগামী দিনে এইগুলোই তোমার কিন্তু আগামী পরীক্ষার প্রশ্নের ধরন। তুমি এভাবে পড়ো, এভাবে নিজেকে তৈরি করো ছন্দ অলঙ্কারের জন্যে, তাহলে হাতে সময়টা কম লাগতো। ঠিক এখানেই কিন্তু এক্সপার্টাইজ আমাদের মতো মানুষজনরা, যারা প্রতিনিয়ত তোমাদের জন্য আমরা খাটছি, আমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির পরিশ্রমকে লাঘব করে দিতে পারি। এই যে তুমি যে সময়ে এই কাজগুলো করবে, এগুলো তো ক্লারিক্যাল কাজ, এই কাজগুলো আমরা তোমাদের জন্য করে দেব। তুমি শুধু ফোকাস করো তোমার লক্ষ্যে, তুমি শুধু ফোকাস করো তোমার টার্গেটের ওপরে। একটাই টার্গেট, আমার চাই জেআরএফ, মনে রেখো, আর কিচ্ছু না, শুধু এটা। এবং এই যে এত কিছু বললাম, ঠিক আছে, একটা কথা বলি, দিনের শেষে নিজের কাছে নিজের খতিয়ান নিতে হবে। আজকে আমার টার্গেট কি ছিল, আমি আজকে কতক্ষণ পড়াশুনোটা করেছি, আমি কতটা সময় আজ নষ্ট করেছি যেটা আমি পড়লে পড়তে পারতাম, নিজের লাইফের জন্য ইনভেস্ট করতে পারতাম। আমি আজকে আমার টার্গেট পূরণ করতে পেরেছি না পারিনি, আমি ঠিক কোন পজিশনে আছি, এই খতিয়ানটা নিজের কাছে নিজেকে দিতে হবে। যখন রাত্রিরে শুতে যাবে, শুয়ে মোবাইলটা না কেটে চোখ বন্ধ করে চিন্তা করবে আজকে সারাদিনের 24 ঘন্টা আমার হাত থেকে বেরিয়ে গেল, এই 24 ঘন্টায় আমি ঠিক কী করেছি আর কোন সময়টা নষ্ট করেছি, যে সময়টা আমি আমার জেআরএফের জন্য ইনভেস্ট করতে পারতাম। এই খতিয়ানটা নেবে এবং প্রতি সপ্তাহের শেষে সারা সপ্তাহে যা পড়লে তার উপর একটা মক টেস্ট দেবে, প্রতি মাসের শেষে সারা মাস যা পড়লে তার উপর একটা মক টেস্ট দিয়ে নিজের জায়গাটাকে ঠিক করবে যে তুমি আদৌ যে টার্গেটটা নিয়েছো সেই টার্গেটটা কতটা ফুলফিল করলে। সেখানে তোমার ওই মার্কসটাই হচ্ছে তুমি কত % ফুলফিল করতে পেরেছো। অলওয়েজ তোমার টার্গেট থাকবে বাড়িতে যখন পরীক্ষা দিচ্ছ আমি 100-তে 100 পাবো। বোঝাতে পারছি? এই মাইন্ডসেট নিয়ে তুমি যদি আগামী 6টা মাস চলতে পারো, আমি গ্যারেন্টি দিয়ে বলছি জেআরএফ নিশ্চিত। একটাই টার্গেট, আমার চাই জেআরএফ। তোমার জেআরএফের জন্য বিএসএসসিআই খাটছে
এবং যারা যারা তোমরা এই জেআরএফকে টার্গেট করছো তাদের জন্য বলছি বিএসএসসিআই আনছে স্পেশাল টার্গেট জেআরএফ ব্যাচ। হ্যাঁ, বিএসএসসিআই আনছে টার্গেট জেআরএফ ব্যাচ, যে ব্যাচে আমরা ঠিক যেভাবে বললাম এই সবগুলোকে মেনটেন করে আমরা কিন্তু ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে নিয়ে যাব। তাই যারা মনে করছো যে নেট পাস হয়ে গেছে, আমার জেআরএফটা দরকার, একটাই আমার টার্গেট, আমার চাই জেআরএফ, তারা এনরোল করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো 8777279548 এই নাম্বারটাতে, অথবা আমি এই যে স্ট্র্যাটেজি বললাম সেটা নিয়ে সেলফ স্টাডি করতে পারো, বা তোমার প্রিয় কোনো প্রতিষ্ঠানে পড়তে পারো। চিন্তার কোনো কারণ নেই। শুধু একটা কথাই বলবো, যদি টার্গেট জেআরএফ হয় তাহলে এই ভিডিওটা বারবার দেখো, নোট ডাউন করে রাখো এবং প্রথম দিকের পয়েন্টগুলো অবশ্যই মাথায় রেখো, কারণ ওটা মানসিক প্রস্তুতির জন্য কিন্তু প্রচণ্ডভাবে জরুরি। আর স্মার্ট সেলফ স্টাডি বা স্মার্ট স্টাডি প্ল্যান কেমন হবে এবং তোমার ডেলি রুটিন কী হবে সে নিয়ে আমি কথা বলবো আগামী রবিবার ঠিক সন্ধ্যে 7টায়। সো থ্যাংক ইউ।